আর কবে উঠবে ভাই ঘুম থেকে? এইবার তো উঠে যাও, কারণ আর 1 মাস পরীক্ষা। এই 1 মাসের মধ্যে যদি তোমার নিজেকে প্রমাণ না করতে পারো, তাহলে তুমি কিন্তু এই সমাজ নিজের চোখে, সব থেকে বড় ব্যাপার, নিজের চোখে তুমি ছোট হয়ে যাবে। এই ছোট হওয়ার থেকে ভুলে গিয়ে আমাদের নিজেকে বড় করার দায়িত্ব আমার। আমি বিবি কুণ্ডুর প্রত্যেকটা পেজ সলভ করার চেষ্টা করব, এবং তোমাদের সাথ চাই, তোমাদের সঙ্গ চাই। দেখো, প্রথম পেজ আমরা সলভ করে নিয়েছি, অলমোস্ট সব শেষ প্রথম পেজের। আমরা আসবো সেকেন্ড পেজের সেট 2 নিয়ে। ফার্স্ট কোশ্চেন দেখে নেব যে প্রেজেন্ট পার্টনারশিপ 1 আমাদের কত আছে। প্রেজেন্ট পার্টনারশিপ 1 আমাদের কত আছে। যদি বলা হয় ফার্স্ট পার্টনারশিপ 1 বা প্রেজেন্ট এখনো কোনো পার্টনারশিপ 1932 পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী আমাদের কাজ চলছে। যদি বলা হয় কোম্পানিজ অ্যাক্ট, লাস্ট কোম্পানিজ অ্যাক্ট বা প্রেজেন্ট কোম্পানিজ অ্যাক্ট, তাহলে কোম্পানিজ অ্যাক্ট বললে ভাই, কোম্পানিজ অ্যাক্ট বললে বলবে 2013, এখন লাস্ট হচ্ছে 2013। এবং তোমাকে যদি বলা হয় প্রথম কোম্পানিজ অ্যাক্ট কত হচ্ছে, তাহলে চালু হয়েছিল ফার্স্ট কোম্পানিজ অ্যাক্ট কবে চালু হয়েছিল দাদা? ফার্স্ট কোম্পানিজ অ্যাক্ট হয়েছিল 1956 এ। এই কিন্তু ইয়ার গুলো মনে রাখবে। ফার্স্ট কোম্পানিজ অ্যাক্ট 1956 এবং সব থেকে কারেন্ট হচ্ছে 2013। পার্টনারশিপ অ্যাক্ট কত? 1932। এবারে দেখো, দা সোর্স অফ ক্যাপিটাল অফ দ্য কোম্পানি, ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, জেনারেল রিজার্ভ। ইজ দ্যাট ট্রু? ইয়েস অর নট? হ্যাঁ, এই তিনটেই হচ্ছে সঠিক। তাহলে হবে ডি নাম্বার অপশন। ডি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3-এর ডি। এবারে 3-এরটা কি হবে দেখো, এখানে একটা ভুল দিয়েছে। উইচ অফ দ্য, তুমি যদি বিবি কুণ্ডু টেস্ট পেপারের সলভটা দেখো, তাহলে দেখো লেখা আছে 3-এর ডি অপশন, কিন্তু ভুল হয়ে যাবে স্যার। হবে আনলিমিটেড লাইব্রেরি। এই ক্ষেত্রে কি হবে? আনলিমিটেড লাইব্রেরি। আনলিমিটেড লাইব্রেরি ইজ দ্য রাইট অ্যান্সার। উইচ অফ দ্য ফলোইং ইজ নট ফিচার অফ দ্য জয়েন্ট স্টক কোম্পানি? আনলিমিটেড লাইব্রেরি এই তিনটে থাকে, সেপারেট এন্টিটি, কমন সিল, পারপেচুয়াল এক্সিস্টেন্স, আর একটা হচ্ছে 4 নম্বর লিমিটেড লাইব্রেরি। নেক্সট বলেছে অ্যাভারেজ প্রফিট, এই অ্যাকচুয়াল প্রফিট এক্সেস ওভার নরমাল প্রফিট, এটা কি হবে? ভালো করে দেখো ভাই, আমরা ফর্মুলা কি জানি? এই ফর্মুলাটা কিন্তু মনে প্রাণে গেঁথে নেবে, কারণ এই ফর্মুলাটা থেকে কোশ্চেন আসবেই। সুপার প্রফিটের ফর্মুলা কি? অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিটকে কিন্তু অ্যাকচুয়াল প্রফিট বলা হয়। অ্যাভারেজ প্রফিট বা অ্যাকচুয়াল প্রফিট মাইনাস নরমাল প্রফিট, মাইনাস নরমাল প্রফিট। তাহলে কি বলেছে? বলেছে অ্যাকচুয়াল প্রফিট এক্সেস অফ নরমাল প্রফিটকে কি বলা হয়? এটা মাইনাস করলে কি বেরোয়? আমাদের সুপার প্রফিট। একদম ঝটাঝট মারবে, একদম ফাটাফাট অ্যান্সার আসবে। গুডউইল, এই গুডউইল থেকে কিন্তু একটি থিওরি কোশ্চেন দেবে। দেখো, গুডউইল কে বলেছে কি? গুডউইল ইজ এন ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেট। শুধু ফিক্সড অ্যাসেটস, ট্যানজিবল অ্যাসেটস, না কি হবে বলো? কি হবে? দেখো, গুডউইলকে কি কি বলা যায়? গুডউইলকে বলা যায় রিয়েল অ্যাসেট। গুডউইলকে বলা যায় ইনট্যানজিবল অ্যাসেট, যেটাকে ছোঁয়া যায় না, দেখা যায় না, তাকে বলা হয় ইনট্যানজিবল অ্যাসেট। গুডউইলকে বলা হয় নন ডেপ্রিসিয়েবল অ্যাসেট। এগুলো খাতার মধ্যে লিখে নাও, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট নোটস। নন ডেপ্রিসিয়েবল অ্যাসেট। গুডউইল কত নম্বর আন্ডার সেকশনে আছে? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26-এর মধ্যে গুডউইলটা পড়ে। কত পড়ে? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26-এর মধ্যে গুডউইল জিনিসটি পড়ে। আর কি পড়ে? রিয়েল অ্যাসেট, ইনট্যানজিবল অ্যাসেট, নন ডেপ্রিসিয়েবল অ্যাসেট, নন সেপারেবল অ্যাসেট। আর এইটা কিন্তু কি? গুডউইল হচ্ছে একটা ফিক্সড অ্যাসেট। কি অ্যাসেট? গুডউইল হচ্ছে একটা ফিক্সড অ্যাসেট। তাহলে আমরা বলতে পারি ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেট। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর বলে দে অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট, পার্টনার্সরা কি পায় বলো? এটা পার্টনার্সরা কি পায়? অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট, পার্টনার উইল গেট, কি পায় পার্টনাররা? পার্টনাররা পায় ইন্টারেস্ট অন লোন। কত পার্সেন্ট লোন পায়? 6% পিএ পার অ্যানাম। কত? 6%। যদি পার্টনারশিপ ডিডে মেনশন নাও থাকে, আর যদি লোন নিয়ে হয়, তাহলে কত পার্সেন্ট সুদ দেবে? 6%। কত পার্সেন্ট? 6%। তাহলে যদি বলা হয় ইন্টারেস্ট অন লোনটা কি? চার্জ এগেইনস্ট প্রফিট না অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চার্জ এগেইনস্ট প্রফিট না অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট? তাহলে বলবে এটাকে চার্জ এগেইনস্ট প্রফিট বলা হয়। কি এগেইনস্ট প্রফিট? চার্জ এগেইনস্ট প্রফিট। মানে এটা ক্লাস 11-এ প্রফিট এন্ড লসে আমরা করেছি। ইন্টারেস্ট অন লোন কিন্তু ক্লাস 12-এর প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন আসে না, ওকে কি বলা হয়? চার্জ এগেইনস্ট প্রফিট। নেক্সট, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট, পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টকে কি বলা হয়? পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টকে বলা হয় পার্সোনাল অ্যাকাউন্ট। দেখো, পার্টনারের নাম আছে, যখন কোনো ব্যক্তির নাম থাকবে তখন সেটা হয়ে যায় পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে বলে দিই কোনটা পার্সোনাল অ্যাকাউন্ট হয়? পার্টনার্স ক্যাপিটাল, এটাও পার্সোনাল অ্যাকাউন্ট। আর পার্টনার্স কারেন্ট, বলুক দুটোই কি অ্যাকাউন্ট? পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট। এইগুলো করবে ঝপা ঝপ, পরীক্ষার সময় কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দেবে।
আর কারোর জন্য অপেক্ষা করো না ভাই, আর কারোর জন্য মন খারাপ করো না, আর ভাবো না যে কোথা থেকে শুরু করব। শুরুটা করা সব থেকে দরকার। তোমার ভাঙাচোরা শুরুটাও অনেক ভালো শুরু। শুধুমাত্র পারফেক্ট সময় বলে কিচ্ছু হয় না। সময়টা আজকের নাও, আজকের সময়টা ধরে একটা বই ধরো, একটা চ্যাপ্টার ধরো, একটা পেজ ধরো, কিন্তু ওই একটা পেজ আজকে করো। একটা পেজের দায়িত্ব আজকে তোমার। তুমি যদি ভয় খাচ্ছ যে কোথা থেকে শুরু করব, যে কোনো বই ধরো, অ্যাকাউন্টেন্সি ধরো, বাংলা ধরো, ইংলিশ ধরো, বাট একটা পেজ ধরে অঙ্কটা করো, বা বিজনেস স্টাডিজটা পড়ো, বা বাংলাটা পড়ো। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কে কি বলা হয়? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কে নমিনাল অ্যাকাউন্ট বলা হয়। যেন পরীক্ষার সময় ধামাকা হয়, পুরো আগুন লেগে যাবে, এমন কোশ্চেন দেবে আর তুমিও একদম পুরো জল ঢেলে দেবে আগুনে, যেন এমন অ্যান্সারটা পাও। ভাই এবারে দেখো বলছে ডিবেঞ্চার হোল্ডার্সরা কি। ডিবেঞ্চার মানে কি? ডিবেঞ্চার মানে লোন। তার মানে লোন নেওয়া মানে কারো কাছ থেকে দেনাদার। দেনাদারকে কি বলা হয় ইংলিশে? ক্রেডিটরস। এরাই কিন্তু ডিবেঞ্চারকে কি বলা হয়? লোন বলা হয়। লোন মনে থাকবে, ডিবেঞ্চারকে কি বলা হয়? লোন। 2 নম্বর, এই দেখো আবার চলে এসে 10 নম্বর কোশ্চেনে। ডিবেঞ্চার ইজ এ কি ক্যাপিটাল হবে বলো? লোন ক্যাপিটাল। পরের কোশ্চেন দেখো, ইনভেন্টরি টার্নওভার। টার্নওভার যতগুলো দেবে, ইনভেন্টরি বলো, ডেপ্টরস বলো, ক্রেডিটরস বলো, এগুলোর সঙ্গে যদি টার্নওভার শব্দটা থাকে, তাহলে সেই টার্নওভার কে বলা হয় কি? সলভেন্সি। তার মানে এটা হবে 2। সরি, টার্নওভার থাকলে তোমাদের সব কি হবে? অ্যাক্টিভিটি হবে। অ্যাক্টিভিটির আন্ডারে যত রকমের টার্নওভার থাকবে, টার্নওভার রেশিও বলতে কোনগুলো? ইনভেন্টরি টার্নওভার, স্টক টার্নওভার, ডেপ্টরস টার্নওভার, ক্রেডিটরস টার্নওভার, এগুলো দিলে কি বলবে ভাই? এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি রেশিও। কি এগুলো? অ্যাক্টিভিটি। এরটা কত হবে? 3। এরটা হবে 3। এরটা 3 তিন জায়গায় আছে। আচ্ছা, তারপরে দেখো ডেপ্ট টু ইকুইটি ক্যাপিটাল। ডেপ্ট ক্যাপিটাল, ডেপ্ট হচ্ছে সলভেন্সির মধ্যে পড়ে। ডেপ্ট হচ্ছে সলভেন্সি। ডেপ্ট হচ্ছে সলভেন্সির মধ্যে পড়ছে। কারেন্ট রেশিও আমাদের হচ্ছে লিকুইডিটির মধ্যে পড়ে, এবং অপারেটিং রেশিও প্রফিটেবিলিটির মধ্যে। তাহলে কোনটা হচ্ছে? ইনভেন্টরিটা হচ্ছে অ্যাক্টিভিটি, মানে এখানে AC3। তাহলে এইখানে দেখো অপশন গুলো দেওয়া আছে। বি এরটা কত হবে? অপারেটিং সলভেন্সি, হ্যাঁ 2, এই দুটোর মধ্যে হবে। সি এরটা হচ্ছে 4, কারেন্ট রেশিও হচ্ছে 1। ডি এরটা 1। তার মানে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার ডি, কারেন্ট রেশিও হচ্ছে এটা D1, আর অপারেটিং রেশিও হচ্ছে 4 হয়েছে। তারপর ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট এটা দেখো, কোম্পানি ক্যান নট ইস্যু ইটস শেয়ার অ্যাট এ সুইট, হবে না, এটা সুয়েট হবে, SWEAT, সুয়েট অ্যাট প্রিমিয়াম। সুয়েট এখানে হবে সুয়েট, আর এইখানে হবে প্রিমিয়াম। নেক্সট দেখো, আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করি কিসের জন্য? ডেটাটাকে কম্পেয়ার করার জন্য, একটা ইয়ারের সঙ্গে আরেকটা ইয়ারকে কি করার জন্য? কম্পেয়ার করার জন্য। তারপরে দেখো, এবার দেখো বলছে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার ইন ব্যাংকিং ফার্ম। এটাতে কখন ছিল? এটা আগে ছিল, 2013 আগে এই নিয়মটা ছিল যে ভাই মিনিমাম পার্টনার থাকতো কজন? 2 জন। ম্যাক্সিমাম ছিল ব্যাংকিং এর জন্য, ছিল 10 জন, আর জেনারেল বিজনেসের জন্য ছিল 20 জন। জেনারেল বিজনেসের জন্য ছিল কতজন? 20 জন মেম্বার থাকবে, আর ব্যাংকিং এর জন্য কত? 10 জন। কিন্তু এখন এই দুটো কনভার্ট হয়ে গেছে ম্যাক্সিমাম কটা? ম্যাক্সিমাম 50টা, বোথ ব্যাংকিং এর জন্য এবং জেনারেল বিজনেসের জন্য। কিন্তু এই কোশ্চেনটা তোমাকে আগের থেকে দিয়েছে যে ব্যাংকিং বিজনেসের জন্য ম্যাক্সিমাম মেম্বার কটা লাগবে। তো ব্যাংকিং বিজনেসের জন্য ম্যাক্সিমাম মেম্বার লাগবে 10 জন। তো অপশন নাম্বার এ। যদি 20 হতো কার জন্য? জেনারেল বিজনেসের জন্য, সাধারণ ব্যবসার জন্য 20 জন। এটা দেখো ভাই একদম সোজা, বলে যে 1500 করে ড্রয়িং ইচ মান্থ, হ্যাঁ 6% ইন্টারেস্ট আছে। তাহলে 1500 টাকা ইন্টু 12 মানে হচ্ছে মান্থের জন্য, 6% মানে 6/100, আর এন মানে কত হবে? 5.5/12। এটা ক্যালকুলেট করে দেখে নাও কত হচ্ছে। 1500 ইন্টু 12 ইন্টু 6.5, 6/100, 1500 ইন্টু 12 ইন্টু 6/100 ইন্টু 6.5 ডিভাইডেড বাই 12। তাহলে হচ্ছে ভুল হচ্ছে 1500 ইন্টু 12 ইন্টু 6% ইন্টু 5.5/12, 495। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 495। এখানে তোমরা কিন্তু বারবার করে বলছি, যারা ভিডিও দেখোনি জানো না, তাদেরকে আমি আরেকটা ছক করে দিই। দেখো এখানে মান্থলির জন্য আলাদা হয়, কোয়ার্টারলির জন্য আলাদা হয়, এবং হাফ ইয়ারলির জন্য আলাদা হয়। লিখে নাও, যারা লেখনি জানো না লিখে নাও। মান্থলি থাকলে সবসময় 12 দিয়ে ইন্টু করতে। দেখো আমি 12 দিয়ে ইন্টু করেছি। মান্থলি হলেই 12 দিয়ে ইন্টু করতে হয়। কোয়ার্টারলি হলে, কোয়ার্টারলি যদি বলা হয় কোয়ার্টারলি, তাহলে কত দিয়ে ইন্টু করতে হয়? কোয়ার্টারলি থাকলে ইন্টু 4 দিয়ে করতে হয়, আর হাফ ইয়ারলি থাকলে ইন্টু 2 দিয়ে করতে হয়। এবার ধরো বিগিনিং আছে,
বিগিনিং মানে প্রথমে, একটা আছে মিডিল, আর একটা ধরো আছে এন্ড, শেষে। তাহলে মান্থলির বিগিনিং হচ্ছে 6.5/12, একটা হচ্ছে 6/12, আর একটা হচ্ছে 5.5/12, মানে এন্ড হচ্ছে 5.5/12। তাহলে এন্ড ছিল তোমার অঙ্কে, তাহলে এন্ড কত করেছি 5.5। যদি কোয়ার্টারলি দিত, কোয়ার্টারলির বিগিনিং হচ্ছে 7.5/12, মিডিল হচ্ছে 6/12, আর এন্ড হচ্ছে 4.5/12। হাফ ইয়ারলির কত 9/12 বিগিনিং এ, তারপর হচ্ছে 6/12, তারপর হচ্ছে 3/12। এই ছকটা, এই ফরম্যাটটা মনে রাখবে, এইখান থেকে কোশ্চেন 100%, এইখান থেকে কোশ্চেন 100% আসবে। একদম লিখে রাখো যে ইন্টারেস্ট অন ড্রয়িংস থেকে, আইওডি থেকে, ইন্টারেস্ট অন ড্রয়িং থেকে কোশ্চেন আসবে, একদম আসবেই। এবারে দেখো নেক্সট বলেছে দ্য নেট প্রফিট, দ্য প্রোডাক্ট অফ নেট প্রফিট অ্যান্ড ক্যাপিটাল টার্নওভার রেশিও ইজ কনসিডার এজ এ, কোনটা হবে বলো, ক্যাপিটাল, তাহলে রিটার্ন অন ক্যাপিটাল হবে, রিটার্ন অন ক্যাপিটাল। এবার নেক্সট দেখো বলেছে অ্যাভারেজ স্টক হয়েছে 1,20,000, স্টক টার্নওভার রেশিও হচ্ছে 6, তাহলে দেন দ্য ভ্যালু অফ সেলস, দেন দ্য ভ্যালু অফ সেলস। তাহলে আমাকে কি করতে হবে, ফর্মুলা লাগাতে হবে, স্টক টার্নওভার রেশিও, টার্নওভার রেশিও। তাহলে স্টক টার্নওভার রেশিও হচ্ছে অ্যাভারেজ স্টক বলে দিয়েছে 1,20,000, তাহলে অ্যাভারেজটা নিচে বসে, অ্যাভারেজ স্টক নিচে বসে, আর উপরে কি বসে, সিওজিএস মানে কস্ট অফ গুড সোল্ড, এটা দেয়নি। চলো তাহলে আমি ভ্যালু গুলো পুট করে দিই। স্টক টার্নওভার রেশিও 6, 1,20,000। আমার মনে হচ্ছে এখানে কোনো ইনফরমেশন মিস গেছে, দেখে নিচ্ছি একবার। গ্রস প্রফিট, অ্যাভারেজ স্টক হবে 1,60,000, এখানে একটা মিস ভুল হয়েছে, অ্যাভারেজ প্রফিট হবে 1,60,000, ঠিক আছে। এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গ্রস প্রফিট, গ্রস প্রফিট হচ্ছে 1,20,000, গ্রস প্রফিট 1,20,000, অ্যাভারেজ স্টক হচ্ছে 1,60,000। তাহলে এখানে ভাই একটু ইরেজ করতে হবে, আগে ফর্মুলাটা লিখে নাও। স্টক টার্নওভার এসে ফর্মুলা কি, সিওজিএস মানে কস্ট অফ গুড সোল্ড বাই অ্যাভারেজ স্টক। কস্ট অফ গুড সোল্ড কাকে বলা হচ্ছে এখানে নেই। অ্যাভারেজ স্টক কত দেওয়া আছে দাদা, 1,60,000, অ্যাভারেজ স্টক 1,60,000। স্টক টার্নওভার আইটেম কত আছে 6, সিওজিএস কত হবে, সিওজিএস কি করে বের করে, সিওজিএস বের করার নিয়ম হচ্ছে সেলস থেকে যখন গ্রস প্রফিট, জিপি মানে গ্রস প্রফিট মাইনাস করে দাও, তখন হবে সিওজিএস, কস্ট অফ গুড সোল্ড। তাহলে সেলস আমরা জানি না, গ্রস প্রফিট আমাকে দিয়ে দিয়েছে কত 1,20,000, তাহলে ভাই আমরা ইকুয়েশন সাজিয়ে নেব এবং অঙ্কটা করে দেবো। 1,60,000 ইন্টু 6 করলে কত হবে, 9,60,000 ইকুয়ালস টু সেলস মাইনাস 1,20,000, তাহলে 9,60,000 প্লাস 1,20,000 ইকুয়ালস টু সেলস, তার মানে কত হচ্ছে, ইকুয়ালস টু 10,80,000। 10,80,000 মানে বি ইজ দ্য কারেক্ট আনসার, বিটা হচ্ছে একদম সঠিক উত্তর। এটা স্ক্রিনশট নেবে নিয়ে নাও, একদম মাখন করতে হবে, সব জিনিসটা বুঝতে হবে, একদম ধ্যান ধারণা দিয়ে শেষ করতে হবে। দেখো এইগুলো হচ্ছে রিভিশন পিরিয়ড, রিভিশন করতে হবে আমাদেরকে, রিভিশন ছাড়া কিন্তু হবে না। এবার আসবো অন 1 জুলাই পার্টনার ইন্ট্রোডিউস অ্যাডিশনাল ক্যাপিটাল 2 লাখ টাকা, খুব মাখন জিনিস বলেছে। ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড, এটা ভালো করে রাখবো। অন 31 মার্চ পার্টনার্স উইল রিসিভ ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5%। বলেছে তোমার সুগার আছে ভাই, তোমার আছে ডায়াবেটিস, তাও তোমার সামনে রেখে দিয়ে 10টা রসগোল্লা, তোমার ডায়াবেটিস হচ্ছে 400 তোমার সুগার, ঠিক আছে, আর তোমার সামনে আছে যে 15টা রসগোল্লা, তুমি খাবে না। যখন তোমার কাছে অপশন নেই করা, তুমি কিছুই করতে পারবে না। কেন, কি করে বুঝলাম, ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড, অ্যাবসেন্স বলেছে, প্রেজেন্স নেই, পার্টনারশিপের ডিডে প্রেজেন্ট লেখাই নেই 5% ইন্টারেস্ট দেওয়া হবে, পরে বলছে 5% দেওয়া হবে। আরে পরে বলুক, আমার পার্টনারশিপ ডিডে যদি 5% নাম মেনশন থাকে, আমরা কিচ্ছু করতে পারবো না, 0 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা যদি লেখাটা না থাকতো তাহলে আমরা 5% করতে পারতাম, আর মান ক্যালকুলেশন করতে হতো। বাট এখানে কি বলেছে, অ্যাবসেন্স নেই। এবারে দেখো বলেছে ট্রেড পেয়েবল কে কি কি বলা হয়, ট্রেড পেয়েবল কে দুটো জিনিস বলা হয়, একটা হয় ক্রেডিটর্স, একটা বলা হয় বিলস পেয়েবল। দুটো নামে পরিচিত, বিলস পেয়েবল এবং ক্রেডিটর্স কে দুটো মিলিয়ে বেরোয় ট্রেড পেয়েবল। বিলস পেয়েবল এবং ক্রেডিটর্স কে দুটোকে মিলিয়ে বেরোয় ট্রেড পেয়েবল। চলো এবার নেক্সট, একদম সুন্দর করতে হবে। অ্যানালাইসিস এক্সপ্রেস রিসিভ ডেটা থ্রু অনলি ইন টার্মস অফ পার্সেন্টেজ, পার্সেন্টেজে দাঁড়াতে যদি কিছু চেঞ্জ হয় তাহলে কথা কি বলা হয়, এটাকে পার্সেন্টেজ যদি বলা হয় তাহলে বলো কমন সাইজ স্টেটমেন্ট। পার্সেন্টেজ যখনই মেনশন থাকবে ভাই, এই কথাটা যখনই মেনশন থাকবে পার্সেন্টেজ, তখনই কি হবে, কমন সাইজ হয়েছে। এবার আসবো আনক্লেমড
ডিভিডেন্ড, আনক্লেম ডিভিডেন্ড কোথায় আসে? আনক্লেম ডিভিডেন্ড বলো, লং টার্ম বড়োইংস এ আসে। কোথায়? এটা নন কারেন্ট লাইবিলিটির আন্ডারে পড়ে। নন কারেন্ট লাইবিলিটি, এগুলো কি নন কারেন্ট লাইবিলিটি মানে লং টার্ম লাইবিলিটি বা লং টার্ম বড়োইং এর মধ্যে পড়ে। বলেছে ফিক্সড মেথডে আমরা টাকাটা কোথায় পাঠাই? কারেন্ট অ্যাকাউন্টে পাঠাই। কোথায় পাঠাই? কারেন্ট অ্যাকাউন্টে। মনে রাখবে ফিক্সড হলে দুটো অ্যাকাউন্ট ওপেন করতে হয়, একটা ক্যাপিটাল যেটা শুধুমাত্র ওপেন করতে হয়, আর কারেন্টে আসল খেলাগুলো হয়। কারেন্ট অ্যাকাউন্টে আসল খেলা হয়, ক্যাপিটালটা শুধু ওপেন করতে হয়। বাট ফ্ল্যাকচুয়েটিং মেথডে ক্যাপিটাল অ্যাকাউন্টই হচ্ছে সব থেকে বড় রাজা। ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে সবকিছু করতে হয়। মাথায় ঢুকলো? পরের অঙ্ক, অ্যাভারেজ প্রফিট দিয়েছে 3,000 না, এখানে একটা মিস্টেক আছে, 30,000 হবে। 30,000 দ্য ভ্যালু অফ গুডউইল 3 ইয়ার্স, পারচেস অফ সুপার প্রফিট 60,000। আরে মানে গুডউইলের ফর্মুলা কি আছে বলো? সুপার প্রফিট আন্ডারে গুডউইল ইকুয়ালস টু এসপি মানে সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার্স। তাহলে সুপার প্রফিট দিয়েছে না দেয়নি? গুডউইলের অ্যান্সার দিয়েছে 60,000 টাকা হচ্ছে গুডউইলের অ্যান্সার। এসপি জানি না, নাম্বার অফ ইয়ার্স দিয়েছে 3, তাহলে আমাকে এসপিটা বের করে নিতে হবে। এসপি ইকুয়ালস টু 60,000 বাই 3, তাহলে 20,000 হচ্ছে আমার এসপি। এসপি মানে সুপার প্রফিট। বেরিয়ে গেল, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখো কারেন্ট রেশিওর কত বলা হয়? কারেন্ট রেশিওকে কত বলা হয় বলো? কারেন্ট রেশিও কত বলা হয়? এটা 1। ডি এর 1 হলো। লিকুইড রেশিওকে কত বলা হয়? এটা ডি এর 2 হলো। 2 হচ্ছে সি, 2 এর সি, ঠিক আছে, 2 এর সি, 1 এর ডি, 1 এর ডি, 2 এর সি, এই দুটোতে আছে। আচ্ছা, তারপরে আছে প্রপার্টারি রেশিও, নেট প্রফিট রেশিও। নেট প্রফিট রেশিও হচ্ছে 10%, মানে 4 এর এ, 4 এর এ এইটা আছে। চলো আরেকবার দেখে নি, প্রপার্টি হচ্ছে এটা। তার মানে সি ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট বিলং টু দা শেয়ার হোল্ডার্স ফান্ড? শেয়ার হোল্ডার্স ফান্ডে কোন তিনটা আইটেম আছে? রিজার্ভ এন্ড সারপ্লাস আছে, শেয়ার ক্যাপিটাল আছে, আর একটা হচ্ছে মানি রিসিভড এগেইনস্ট ওয়ারেন্ট আছে। তাহলে কোনটা আসে না? আসে না হচ্ছে আমাদের এইটা। তাহলে এইটাই হবে কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। শেয়ার অ্যাপ্লিকেশন অফ পেন্ডিং অ্যালটমেন্ট, এটা হয় না, তাহলে এইটাকে কি বলা হবে? কারেক্ট। কারণ রিজার্ভ এন্ড সারপ্লাসে বা শেয়ার হোল্ডার্স ফান্ডে এই তিনটে আইটেমই আছে, রিজার্ভ এন্ড সারপ্লাস, শেয়ার ক্যাপিটাল, মানি রিসিভ এগেইনস্ট ওয়ারেন্টস। কস্ট অফ গুড সোল্ড দিয়েছে দেখো 7,20,000, টোটাল সেল 10 লাখ, রিটার্ন ইনওয়ার্ড 40,000, রিটার্ন আউটওয়ার্ড 12,000। এখানে খেলাটা কিরকম ঘুরবে? খেলা তো এখানেও ঘুরতে হবে, খেলা তো এখানেও আছে। তাহলে দেখো নেট সেলস কি করে বেরোয়? নেট সেলস টোটাল সেল থেকে যখন আমরা রিটার্ন ইনওয়ার্ড বা সেলস রিটার্নকে মাইনাস করে দেবো, রিটার্ন ইনওয়ার্ড আরেকটা নাম হচ্ছে সেলস রিটার্ন। টোটাল সেলস থেকে যখন রিটার্ন ইনওয়ার্ড থেকে মাইনাস করে দেবো তখন আমার বেরিয়ে যাবে কি? নেট সেলস। তাহলে কত আছে? 10 লাখ, 1 2 3 4, 10 লাখ থেকে মাইনাস করে দেবো 40,000, কতকে? তাহলে 9,60,000। এই 9,60,000টা কি বেরোলো আমাদের? নেট সেলস। এবার আমাদের ফর্মুলা কি আছে? কি বের করতে বলেছে? গ্রস প্রফিট রেশিও, জিপি রেশিওর ফর্মুলা কি? গ্রস প্রফিট বাই নেট সেলস ইনটু 100। তাহলে এবার গ্রস প্রফিটটা আমাকে বের করে নিতে হবে। গ্রস প্রফিট কি করে বেরোবে? আমরা গ্রস প্রফিট কি করে বের করব? যখন আমরা নেট সেলস থেকে যখন আমরা সিওজিএস, কস্ট অফ গুড সোল্ড, মাইনাস করে দেবো তখন আমাদের নেট সেলস বেরিয়ে যাবে। তাহলে দেখো আমাদের নেট সেলস আছে কত? 9,60,000, আর কস্ট অফ গুড সোল্ড কত আছে? 7,20,000। দুটোকে মাইনাস করলে কত হয়? 2,40,000। তাহলে ফর্মুলা পেয়ে গেলাম, 2,40,000 হচ্ছে গ্রস প্রফিট, নেট সেলস হচ্ছে 9,60,000 ইন্টু 100। তাহলে 2,40,000 বাই 9,60,000 ইন্টু 100 করলে কত হচ্ছে? 25%। কত নাম্বার কোশ্চেন? 26 নাম্বার। 25% ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো বলেছে কারেন্ট রেশিও হচ্ছে 3:1, ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে 1,20,000, ব্যাংক ওভারড্রাফট হচ্ছে 10,000 টাকা। আরে ভাই সোজা অঙ্ক ভাই। আমরা ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা কি? ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। সিএ মানে কারেন্ট অ্যাসেট, সিএল মানে কারেন্ট লাইবিলিটি। কারেন্ট অ্যাসেট কত দেওয়া আছে? 3 টাকে ধরে নেবো 3x মাইনাস 1x, তাহলে কত হচ্ছে? 2x। আর ওয়ার্কিং ক্যাপিটালের উত্তর দিয়ে দিচ্ছে 1,20,000, তাহলে বস কি হবে? x ইকুয়ালস টু 1,20,000 বাই 2, তার মানে কত হচ্ছে? 60,000। এই 60,000 কি বেরোলো? x মানে ওয়ার্কিং ক্যাপিটাল, 60,000 বেরিয়ে গেল ওয়ার্কিং ক্যাপিটাল, সরি ওয়ার্কিং ক্যাপিটাল না, x এর ভ্যালুটা বেরোলো। x এর ভ্যালু বলতে কি? x এর ভ্যালু বেরোলো 60,000 টাকা। তাহলে কারেন্ট অ্যাসেট বের করে নেবো আরামসে, 3 ইন্টু 60,000, তাহলে কত হচ্ছে? 2,40,000 হচ্ছে কারেন্ট অ্যাসেটস। সিএল কারেন্ট লাইবিলিটি কত?
ওয়ান ইন্টু এক্স, তার মানে 1 × 60,000, তাহলে কত হচ্ছে দাদা? 60,000ই হচ্ছে আমাদের কি কারেন্ট লাইবিলিটি। এবারে আমাকে বের করতে বলেছে লিকুইড লাইবিলিটি। কি বেরোয় লাইবিলিটি? লিকুইড লাইবিলিটি। লিকুইড লাইবিলিটি কি করে বেরোয়? লিকুইড লাইবিলিটি কি করে বেরোয়? লিকুইড লাইবিলিটিস কি করে বেরোয়? কারেন্ট লাইবিলিটি থেকে যখন ব্যাংক ওভারড্রাফট মাইনাস করে দিই তখন আমাদের কি বেরোয়? লিকুইড লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি বেরোলো 60,000 টাকা, এইমাত্র বের করলাম। ব্যাংক ওভারড্রাফট দেখো বইয়ের মধ্যে মেনশন আছে 10,000 টাকা, তাহলে কারেন্ট লাইবিলিটি থেকে 10,000 টাকা মাইনাস করে দাও, 50,000 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 50,000 অপশন আছে, হ্যাঁ দাদা এ নম্বর অপশন আছে, এ নম্বর অপশনটা টিক করে দাও। সুন্দর করতে হবে, খেলা ঘোরাতে হবে ভাই, অত অপেক্ষা করলে চলবে না, একদম ফাটাফাট 2 মিনিট 1 মিনিটের মধ্যে তোমাকে অঙ্কগুলোকে সলভ করতে হবে, তাছাড়া কিন্তু তুমি জিততে পারবে না। এই খেলা হচ্ছে টাইমের খেলা, যে যত তাড়াতাড়ি টাইমের মধ্যে সলভ করে দিতে পারবে সেই রাজা। এবার আসবো সেলস, গ্রস প্রফিট, আবার আছে কি অ্যাভারেজ স্টক। কি বের করতে বলেছে? স্টক টার্নওভার রেশিও। স্টক টার্নওভার রেশিও, এটা ফর্মুলা কি বলো? এটা ফর্মুলা কি? এটা ফর্মুলা হচ্ছে COGS, কস্ট অফ গুড সোল্ড বাই অ্যাভারেজ স্টক। এবারে আমাকে বের করতে হবে কি অ্যাভারেজ স্টক দিয়েছে, অ্যাভারেজ স্টক দিয়ে দিয়েছে 50,000। চলো আর কি দিয়েছে? সেলস দিয়েছে, গ্রস প্রফিট দিয়েছে। তাহলে সেল থেকে যখন গ্রস প্রফিট মাইনাস করি তখনই আমার কি বেরোয়? COGS, কস্ট অফ গুড সোল্ড। সেল আছে কত? 4 লাখ, সেল আছে 4 লাখ, তার থেকে বলে যে গ্রস প্রফিট 20% অন সেল, সেলের উপরে 25%, তাহলে 25% মানে 4 লাখের 25% করলে কত? 1 লাখ। 4 লাখের 25% করলে হয় 1 লাখ। এই 1 লাখ টাকাটা কি করে বেরোলো? 4 লাখের উপরে 25% করলাম, তাহলে কত হচ্ছে? 1 লাখ। তাহলে 4 লাখ মাইনাস 1 লাখ করলে কত হয়? 3 লাখ। তাহলে 3 লাখ বেরিয়ে গেল COGS। ভাই অঙ্ক একদম ধুলো উড়ে যাবে, চারটে চারটে কাটলাম, 5 6, তাহলে 6 টাইমস ইজ দ্য রাইট অ্যান্সার। 6 টাইমস ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট, ক্রেডিট টার্নওভার রেশিও, হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। এই অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড যেখানেই দেখ না কেন তুমি মনে রাখবে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড যেখানেই দেখ, হয় তুমি 12 মান্থ দিয়ে ডিভাইড করবে 12 মান্থ বাই অ্যান্সারটা, বা অথবা 365 ডেজ ডিভাইডেড বাই তোমার অ্যান্সারটা। তাহলে আমি কি করে বুঝবো যে আমি 365 দিয়ে ডিভাইড করবো না 12 মান্থ দিয়ে ডিভাইড করবো? যখন ধরো এই অ্যান্সারটা কত দিয়েছে তোমাকে 8, যদি এটা 12 এর নিচে হয়, যদি 8 আছে তাহলে 12 এর নিচে, অ্যান্সারটা যদি 12 এর নিচে হয় তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করব। আর যদি অ্যান্সারটা ধরো এখানে 24 বা 13 বা 15 লেখা আছে, তাহলে 12 এর উপরে হলে তাহলে এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে এইটা আছে 12 এর নিচে, তাহলে 12 মান্থ বাই 8 ডিভাইড করে দাও, কত হচ্ছে? 1.5 মান্থ, মানে 1.5 মাস পর পর অর্ডার দেবে। এইটা টার্নওভার মানে 1.5 মাস পর, এই সরি এটা তো ভুল লিখলাম, এটা নয়, 1.5 মাস পর পর। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1.5 মাস পর পর। যদি এখানে অপশনটা দিত 24, তাহলে কি করতাম? এই ফর্মুলাটা লাগাতাম, 365 ডেজ বাই 24, যেটা বেরোতো সেটা ডেজে বেরোতো, ডেজ মানে দিনে। এবার আসবো এখানে 30 নম্বরটা, এটা খুব ভালো করে বুঝবে। রিজার্ভ ক্যাপিটাল ইজ এ পার্ট অফ অথরাইজড ক্যাপিটাল অফ এ জয়েন্ট স্টক কোম্পানি, ইজ দ্যাট ট্রু? 30 এরটা বলো, ইজ দ্যাট ট্রু? এটা কি সত্যি কথা? হ্যাঁ, এ নম্বর 1 নম্বর অপশন ইজ এ ট্রু। রানিং কন্ডিশনে কি লাইবিলিটি লস মেটানোর জন্য রিজার্ভ ক্যাপিটালকে ব্যবহার করা হয়? না না, রিজার্ভ ক্যাপিটাল কিন্তু ব্যবহার করা যায় না যখন আমার লস বা লাইবিলিটি হচ্ছে। রিজার্ভ ক্যাপিটাল ইজ নট ইনক্লুডেড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট, একদম রিজার্ভ ক্যাপিটাল কিন্তু বুকস অফ অ্যাকাউন্টসে থাকে না। তাহলে 1 আর 3 এই দুটো ঠিক আছে, 1 আর 3 ঠিক, মানে এইটা ঠিক আছে। রিজার্ভ ক্যাপিটাল ইজ এ ক্রিয়েটেড আউট অফ ক্যাপিটাল প্রফিট, এটা ভুল। কেন? এটা শেয়ার থেকে প্রফিটটা নিয়ে তোমাকে বলা হয় রিজার্ভ ক্যাপিটাল। শেয়ার থেকে যখন নেওয়া হবে তখন সেটাকে বলবে রিজার্ভ ক্যাপিটাল, আর ক্যাপিটাল প্রফিট থেকে যখন না হয় তখন ওটাকে বলা হয় ক্যাপিটাল রিজার্ভ। কি বলা হয় ওটাকে? ক্যাপিটাল রিজার্ভ। আর যখন শেয়ারের প্রফিট থেকে কোনো টাকা সাইড করে রাখা হয় তখন সেটাকে বলা হয় রিজার্ভ ক্যাপিটাল, যেটা ইস্যু করেনি বাজারে, সেই টাকা থেকে যদি কিছু করা হয় তাহলে এটাকে বলা হয় রিজার্ভ ক্যাপিটাল। আর ক্যাপিটাল প্রফিট থেকে তাহলে এটাকে বলা হয় ক্যাপিটাল রিজার্ভ। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আসবো, দেখো ভ্যালু অফ গুডউইল দিয়েছে 10 লাখ, ক্যাপিটালাইজেশন মেথডে অ্যাভারেজ প্রফিট হচ্ছে 1,80,000, নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে 10%। তাহলে এটা কি দিয়েছে, কোন মেথড বলো তো? ক্যাপিটালাইজেশন, ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড, ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড। তাহলে প্রথম নিয়মটা কি? এর ক্যাপিটাল
এমপ্লয়কে বের করা, কি বের করা? ক্যাপিটাল এমপ্লয়। ক্যাপিটাল এমপ্লয় দিয়েছে, ক্যাপিটাল এমপ্লয়টা বলেছে বের করতে, তোমাকে ক্যাপিটাল এমপ্লয় তোমাকে বের করতে বলেছে। 2 নম্বর হচ্ছে ক্যাপিটাল ভ্যালু বের করা। ক্যাপিটাল ভ্যালু কি করে বেরোয়? ক্যাপিটাল ভ্যালু অ্যাভারেজ প্রফিট ইন্টু 100 বাই রেট। অ্যাভারেজ প্রফিট কত দিয়েছে দেখো, অ্যাভারেজ প্রফিট হচ্ছে 1,80,000, প্রফিট কত আছে 100, আর রেট কত আছে? রেট 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 10%, তাহলে হচ্ছে 18 লাখ। 18 লাখ হচ্ছে আমাদের কি ক্যাপিটালাইজ ভ্যালু। আর এখানে গুডউইলের ফর্মুলাটা কি আছে? 3 নম্বর হচ্ছে গুডউইল। গুডউইলের ফর্মুলা কি আছে? ক্যাপিটালাইজ ভ্যালু মাইনাস ক্যাপিটাল এমপ্লয়, এই দুটোকে মাইনাস করলে আমাদের গুডউইল বেরোয়। তো ভাগ্যবশত আমার এই অঙ্কটাতে গুডউইল দিয়ে দিচ্ছে 10 লাখ। কত দিয়েছে দাদা? 10 লাখ। 3 3 6। ক্যাপিটাল ভ্যালু কত? ক্যাপিটাল ভ্যালু আমার 18 লাখ বেরিয়ে গেছে মাখন ভাবে। ক্যাপিটাল এমপ্লয়েড কত জানি না, ঠিক আছে ওটাকে রেখে দিলাম যেমন আছে। এবার আমরা পারবো এদিক ওদিক করে ট্রান্সফার করতে, তাহলে ক্যাপিটাল এমপ্লয় ইকুয়ালস টু বলতে পারি 18 লাখ মাইনাস 10 লাখ, তাহলে কত দাঁড়াচ্ছে? 8 লাখ। কত? 8 লক্ষ টাকা। 8 লক্ষ ইজ দা রাইট অ্যান্সার। 8 লাখ আছে অপশনে, 8 লাখ হচ্ছে রাইট অ্যান্সার। এটা স্ক্রিনশট নেবে নিয়ে নাও, একদম সুন্দর করে হবে, সুন্দর করে হবে। তারপরে দিয়েছে দেখো, ও বাবা দারুণ জিনিস দিয়েছে দেখো, অ্যাসেটস দিয়েছে, লাইবিলিটিস দিয়েছে, তারপর বলেছে প্রিমিয়ামে ইস্যু করছে। এটার কি বের করতে বলেছে? কতগুলো ডিবেঞ্চার ইস্যু হবে। তাহলে আমরা কি ফর্মুলা জানি? অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট, অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট 50 লাখ, তাই তো বলেছে। টু লাইবিলিটিস অ্যাকাউন্ট, লাইবিলিটিসে কত বলেছে? 5 লাখ, ঠিক আছে। তাহলে ভেন্ডারকে কত টাকা দিতে হবে? ভেন্ডারকে দিতে হবে 45 লাখ, 45 লাখ ভেন্ডারকে দিতে হবে। ওটা বলেছে প্রিমিয়ামে ইস্যু করতে 25%, তাহলে 45 লাখ পাবে 2 3 4 5, 45 লাখ পাবে। 100 হচ্ছে ফেস ভ্যালু, 25 হচ্ছে প্রিমিয়াম, তাহলে 45 লাখ বাই 125, 25 5 5 25, 5 1 5 40, 5 3 15, 36,000, 36,000, 36,000 ডিবেঞ্চার ইস্যু করবে। কত থাউজেন্ড? 36,000 ডিবেঞ্চার ইস্যু করবে। কি করলাম? 45 লাখ ডিভাইডেড বাই 125। 45 লাখ কি করে বললাম? 50 লাখ থেকে 5 লাখ চলে গেল, থাকলো কত? 45 লাখ। আর 100 হচ্ছে ফেস ভ্যালু, প্রিমিয়াম হচ্ছে 25%, 100 25%, 25 টাকা দুটোকে অ্যাড করে দিলাম, 100 প্লাস 25, 45 লাখ বাই 125 করলে 36,000 ডিবেঞ্চার। এই অ্যান্সারটা বেরিয়ে গেল, একদম পুরো মাখন। এই দেখো এই 33 নাম্বারটা মিস ইনফরমেশন দেওয়া আছে, তাই 33 নাম্বারটাকে আমাদেরকে ইগনোর করতে হবে। হ্যাঁ, 33 নম্বরে ইনফরমেশন ঠিকঠাক দেওয়া নেই। এইখানটা দেখো 34 নাম্বার, এটা হচ্ছে তোমাদের কি বলতো? অ্যাডজাস্টমেন্ট ক্যাপে অ্যাডজাস্টমেন্ট দিয়ে পাস্ট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, এটাকে বলা হয় পাস্ট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। এটাকে তোমাকে ভালো করে বুঝতে হবে, সময় লাগাও কিন্তু বুঝে নাও। এ বি দেখো, এতক্ষণ থেকে ধরে যদি আমার সঙ্গে আছো, তার মানে তোমার মধ্যে ভাই ডেডিকেশন আছে, তোমার মধ্যে কনসিস্টেন্সি আছে, তুমি ফাটিয়ে রেজাল্ট করবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। কারণ এতক্ষণ ভিডিও দেখছো, তোমার মনের মধ্যে একটা জেদ, তোমার মনের মধ্যে একটা খিদে তৈরি আছে ভাই, করতে হবে জীবনে কিছু না কিছু করতে হবে, একদম ফাটাফাটি রেজাল্ট করতে হবে, দেখিয়ে দিতে হবে ভাই, হারলে চলবে না। কমার্স কেন পিছিয়ে থাকবে? কমার্স পেছনের কারণ কি ভাই? কমার্সকে কেন প্রায়োরিটি দেওয়া হয় না? কেন কমার্সকে প্রায়োরিটি দেওয়া না? যে ক্ষেত্রে সিবিএসই তে কমার্সকে প্রচুর প্রায়োরিটি দেওয়া হয়, কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদেরকে কমার্সে কেন প্রায়োরিটি দেওয়া হয় না? কমার্সের স্টুডেন্টকে কেন গ্রাহ্য করা হয় না? এই গ্রাহ্য না করার কারণ হচ্ছে আমাদেরকে আমাদের চিন্তাধারাকে, আমাদের মানসিকতাকে শুধরাতে হবে ভাই। আমি কমার্সের প্রচুর পরিশ্রম করি, কমার্সের জন্যই ভাবি, তোমরাও আমার সঙ্গে থাকো ভাই। বলেছে দেখো 3 লাখ 2 লাখ 1 লাখ, এই যে ইনস্টিড অফ 8% দেওয়ার কথা ছিল, দিয়ে দিয়েছে ভুল করে 10%, যেটা দেওয়া উচিত ছিল সেটাকে লিখবো 8%। 8% করলে কত হয়? 3 লাখের 8% করো, 3 লাখের 8% করলে 24,000, তারপরে হচ্ছে 16,000, তারপরের জন্য হচ্ছে 8,000, তাই তিনটেকে প্লাস করলে কত হচ্ছে? 24 16 8 48, 24 16 আর 8 48। কি করে বেরোলাম? এই 8%টা করলাম। 3 লাখের 8%, 2 লাখের 8%, 1 লাখের 8%, 3 লাখের 8/100, আবার 2 লাখের 8/100, সেরকমই 1 লাখের 8/100 করলাম, এটা বেরোলো। চলো এবারে দেখবো যে ও ভুল করে দিয়ে ফেলেছে কত? 10% দিয়ে ফেলেছে। ডিভিশন কত করে ফেলেছে?
ডিভিশন কত করে ফেলেছে 10%। তো যেটা হবে মনে রাখবে যে ওপরে যদি তুমি ক্রেডিট সাইন দাও নিচে দিতে হবে ডেবিট সাইন, ওপরে যদি ডেবিট সাইন দাও তাহলে নিচে দিতে হবে ক্রেডিট সাইন, মানে উল্টো, ওপরে যদি ক্রেডিট দাও নিচে দিতে হবে ডেবিট। এবার বলেছে 10% দিয়ে দিয়েছে, তার মানে কত কত দিয়েছে, 30,000 দিয়েছে, তারপরে দিয়েছে 20,000 দিয়েছে, তারপরে কত দিয়েছে 10,000 দিয়েছে। তো তিনটেকে প্লাস করলে কত হচ্ছে 60,000। তাহলে দেখো দু সাইড কিন্তু টোটালে মিলছে না, টোটাল কিন্তু দু সাইড মিলছে না, 12,000 টাকা শর্ট পড়ছে এবং আমরা 12,000 টাকা কি বলবো ডেবিট সাইড বলবো। কেন, এটা দল ভারী, এটা দল ভারী কম, ক্রেডিটের দল ভারী কম, ডেবিটের দল ভারী বেশি, তাহলে ডেবিটটা আমি লিখে রাখলাম। এবারে মাইনাস করবো, 24 থেকে 30 মাইনাস করলাম তাহলে থাকলো কত 6,000, 16 থেকে 20 মাইনাস করলাম তাহলে থাকলো কত 4,000, 8 থেকে 10 মাইনাস করলাম তাহলে থাকলো কত দেখো 2,000। দেখো সবেরই দল ভারী কিন্তু ডেবিট, সবেরই দল ভারী ডেবিট। তাহলে আমি বলেছি এখানে উপরে ডেবিট থাকলে নিচে কি করতে হবে ক্রেডিট। এই ক্রেডিটে কি করবে দাদা, এই যে 12,000 টাকা টোটাল যেটা বেরোলো, এই 12,000 টাকাটা কি করব আমরা এই রেশিওতে ভাগ করে দেবো 5:3:2 তে। 12,000 কে কি করবো 5:3:2 এ ভাগ করবো। 12,000 ইন্টু 5 এর 10 6,000, 12,000 ইন্টু 3 এর 10 3600, 12,000 ইন্টু 2 এর 10 2400। এটা টোটালটা প্লাস করলে 12,000ই আসছে। তাহলে এইটা মিলে যাচ্ছে, এখানে 400 টাকা শর্ট, এখানেও 400 টাকা শর্ট, এখানে কোনো টাকা শর্ট নেই। এবার বলো দল ভারী কার, 4,000 দল ভারী না 3600 দল ভারী, 4,000 দল ভারী, তাহলে ডেবিট। যার দল ভারী তার সাইন। 2,000 টাকা বড় না 2,2400 বড়, 2,2400 বড়, 2,2400 সাইন কি আছে ক্রেডিট, তাহলে ক্রেডিট সাইন দিলাম। তার যেহেতু অঙ্কটাতে দিয়েছে এটা হবে ফিক্সড ক্যাপিটাল মেথড, কি মেথড ফিক্সড মেথড। এই দেখো ফিক্সড মেথড দিলে আমায় কি করতে হবে, কি ওপেন করতে হবে কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে বলতে পারি বি হচ্ছে ডেবিটে, সি হচ্ছে ক্রেডিটে, তাহলে বি ইজ কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু সি ইজ কারেন্ট অ্যাকাউন্ট, মানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। এটাকে স্ক্রিনশট নেবে নি নাও, একদম মাখন করতে হবে ভাই, ধুলো উড়াতে হবে ভাই, কিছু না কিছু করে তোমাকে জীবনে সাকসেসফুল হতে হবে। আর একটা জিনিস কি বলতো, যারা মানুষকে ঠকায় না তারা ভাবছে আমি জিতে গেলাম, আমি জিতে গেলাম, আমার চালাকি কেউ ধরতে পারলো না, আমার বদমাশি কেউ ধরতে পারলো না, আমি একদম এই পৃথিবীর সব থেকে চালাক ব্যক্তি। এই ভুল ধারণাটা মেটাও। সব থেকে চালাকের সব থেকে বড় বোকামি কি জানো, সে নিজেকে সব থেকে বেশি চালাক ভাবে আর সবাইকে ভাবে তার চালাকি সে বুঝতে পারছে না, কিন্তু তুমি বুঝতে পারো তার চালাকি। তোমাকে যে ঠকাচ্ছে তুমি তাকে একটা হেসে রিপ্লাই দাও, আচ্ছা বুঝলাম, তুমি জানো তার মিথ্যা কথাটা, তুমি তুমি তাও ওই মিথ্যা কথা শুনেও হাসছো, সেও অবাক হবে, তুমিও ভাববে যে ভাই এত মিথ্যা কথা মানুষ বলতে পারে। তুমি তাদের প্রতি কোনো রিভেঞ্জ নিতে যাও না, কারণ ওপরওয়ালা একটা আছে না, ওপরওয়ালার লাঠির আওয়াজ হয় না, কিন্তু ভাই যখন পড়বে না, যখন পড়বে সেই হাত পা পাঁজর সব ভেঙে দেবে। তাই তুমি কোনোদিন কোনো প্রতিশোধ নিতে চাও না ভাই, যে তোমার সঙ্গে খারাপ করছে, যে তোমার সঙ্গে বেইমানি করছে, হেসে বেরিয়ে যাও। তুমি তাকে থ্যাংক ইউ বলো যে ভাই তুই না থাকলে আমি সঠিক মানুষকে চিনতে পারতাম না। একটা কোটেশন আছে, ইফ ইউ ইফ ইউ নট এভার টেস্ট দ্য ব্যাড অ্যাপেল দেন হাউ ক্যান ইউ নো দ্য টেস্ট অফ গুড অ্যাপেল। তুমি যদি একটা খারাপ আপেলকে না টেস্ট করো, না বোঝো যে এটা খারাপ, তুমি ভালোকে চিনবে কি করে। তাহলে আমাদের খারাপ জিনিসটাকে টেস্ট করা খুব দরকার, কারণ আমরা ভালো জিনিস তখন মূল্য পাবো না। না এটা থাকে না, দাঁত থাকতে দাঁতের মূল্য পাওয়া যায় না, কেন পাওয়া যায় না, যখন আমরা প্রায়োরিটি দিই না, আমরা ভাবি ও বাবা এ তো টেকেন ফর গ্রান্টেড। তাই আমাদের জীবনে সবসময় যদি খারাপটা মানুষটা আসে বা খারাপ জিনিসটা আমাদের আসে, তাহলে মনে রাখবে তোমার জীবনে ঠাকুর নেক্সট কিছু যেটা পাঠাবে সেটা সব থেকে বেস্ট 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 কিছু পাঠাবে। তাই খারাপটা হলে ওটাকে অ্যাকসেপ্ট করে ওর কাছ থেকে কিছু লেসন নিয়ে জীবনে মুভ অন করো। চলো আবার সেম দেখো এই একই দিদি ভাই, ওই আমি এখনই অঙ্কটা করলাম, 8 8 হচ্ছে টার্নওভার, তাহলে অ্যাভারেজ কি করে বেরোবে, অ্যাভারেজ পেমেন্ট, অ্যাভারেজ পেমেন্ট কি করে বেরোবে ভাই, অ্যাভারেজ পেমেন্ট বেরোবে 12 মাস বাই 8, তাহলে কত হচ্ছে 1.5 মাস পর পর হবে। একই অঙ্ক দুবার রিপিট করে দিয়েছে। ও বাবা এখানেও সেম, এটা কোশ্চেন পেপারে বলবো কিন্তু টেস্ট পেপারে দিয়েছে বলে আমি লিখে দিয়েছি, আমি হয়তো দেখিনি যে এটার মধ্যে আরো ইয়ে আছে। ঠিক আছে এটা তো আমরা জানি 6 টাইমস অ্যান্সার হবে, দেখবে এটা আমি করেছি, এটাও দেওয়া আছে, এটা 50,000 আমি একটু আগে করালাম, 50,000 এ নম্বর অপশন। এবার দেখো এটা দেখো, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট মেনটেন করতে গেলে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর মেনটেন আন্ডার ফিক্সড মেথড, ফিক্সড মেথডে কি করতে হবে, ফিক্সড আর ফ্ল্যাকচুয়েটিং এ, না বলছে ফিক্সড আর ফ্ল্যাকচুয়েটিং এ, ফিক্সড মেথড বলো বা ফ্ল্যাকচুয়েটিং মেথড বলো,
দুটোতেই কিন্তু আমাকে ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে ওপেন করতে হবে। ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাকে কিন্তু ওপেন করতেই হবে, ফিক্সড বলো বা ফ্ল্যাকচুয়েটিং বলো, দুটোতেই আমাকে কি করতে হবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ইজ দ্যাট ট্রু? হ্যাঁ, 100% ট্রু। নো কারেন্ট অ্যাকাউন্ট ইজ ওপেন আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথড। না ভাই, ফিক্সড এর মধ্যে ক্যাপিটাল ওপেন করা হয়, ফিক্সড এর মধ্যে কারেন্ট ওপেন করা হয়, দুটো অ্যাকাউন্ট ওপেন করা হয়। এটা ফিক্সড, এটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফার্স্ট হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেকেন্ড হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। বাট ফ্ল্যাকচুয়েটিং এ একটাই অ্যাকাউন্ট, সেটা কি অ্যাকাউন্ট? ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে 2 নম্বর স্টেটমেন্টটা ভুল, তার মানে আমি বলতে পারি এ ইজ ট্রু, বি ইজ ফলস, এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, এরা খুব ভালো করে দেখবে, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার, খুব ইম্পর্টেন্ট জিনিস। লস অন ইস্যু অফ ডিবেঞ্চার একে কি বলা হয়? লস অন ইস্যু অফ ডিবেঞ্চার কে বলা হয় লাইবিলিটি। কি বলা হয়? ফার্স্ট হচ্ছে কি বলা হয়? লাইবিলিটি। 2 নম্বর একে কি বলা হয়? ফিকটিসিয়াস অ্যাসেট। ফিকটিসিয়াস অ্যাসেট। ফিকটিসিয়াস অ্যাসেট কোনগুলোকে বলা হয়? যেগুলোর কোনো রিসেল ভ্যালু পাওয়া যায় না, যেগুলোকে বিক্রি করলে আর কোনো ভ্যালু পাওয়া যায় না ভবিষ্যতে, এটাকে বলা হয় ফিকটিসিয়াস অ্যাসেট। যেটাতে কোনো রকমের ফিউচার বেনিফিট নেই, সেটাকে বলা হয় ফিকটিসিয়াস অ্যাসেট। অ্যাসেট নামে, কিন্তু এটা কোনো কাম নেই, লাইবিলিটি। তাহলে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার কি? একটা লাইবিলিটি বা ফিকটিসিয়াস অ্যাসেট। যদি লাইবিলিটি রাখতো তাহলে লাইবিলিটি করতে, বা ফিকটিসিয়াস অ্যাসেট আছে, ফিকটিসিয়াস অ্যাসেট ইজ দ্য রাইট অ্যান্সার। আর কি আছে বলেছে? 40 নম্বর, অ্যামাউন্ট অফ জেনারেল রিজার্ভ 20,000 টাকা, তিনটে রেশিও ভাগ করতে বলেছে। তাহলে 20,000কে যদি আমরা ভাগ করি, 5/10, 3/10, 2/10, কত হয়? তাহলে একটা হচ্ছে 10,000, একটা হচ্ছে 6,000, একটা হচ্ছে 4,000। কি কি নাম আছে? পি, কিউ, আর। 20,000, 20,000। এবারে বলেছে দ্য শেয়ার অফ রিজার্ভ অফ কিউ অ্যান্ড আর। কিউ এবং আর কে যদি যোগ করা হয় তাহলে কি ইকুয়াল টু পি হবে, হাফ অফ পি হবে, টোয়াইস অফ পি হবে? নান অফ দিস। ইকুয়াল টু পি, কারণ 6 আর 4 কে প্লাস করলে কত হয়? 10। তাহলে 10 এখানে আর 10 হচ্ছে এখানে, তার মানে ইকুয়াল হয়ে যাচ্ছে। তো তার মানে এটা ইকুয়াল টু পি, অপশন নাম্বার এ। তাহলে সেট 2 ইজ দ্য কমপ্লিট। এবার আসবো ফাটাফাটি নিয়ে সেট ঠিক, কিন্তু তার আগে ভাই কমেন্ট চাই আমার, কিন্তু প্রচুর প্রচুর ভাবে বুঝাতে হবে যাতে তুমি আমার ভিডিও দেখছো। লাইক মারলে হবে না, একটা কমেন্ট করে যে হ্যাঁ দাদা ভিডিও দেখেছি, ফুল এন্ড অবধি সেরা লেগেছে, মজা লেগেছে, একদম ফাটাফাটি রেজাল্ট হবে।